আমরা করব হচ্ছে টেনসাইল স্ট্রেস এন্ড টেনসাইল স্ট্রেন। ওকে, টপিক হচ্ছে টেনসাইল স্ট্রেস এন্ড টেনসাইল স্ট্রেন। তার আগে আমরা কিছু কম্পোনেন্ট সম্বন্ধে জানবো আর কি। There are five fundamental types of loading. যখন আমরা লোড দিই অথবা ফোর্স অ্যাপ্লাই করি তখন কত ধরনের পরিবর্তন ঘটে, ঠিক আছে? তাহলে সেটা আমরা জানবো আগে, তারপরে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, there are five fundamental types of loading. এর মধ্যে আসে হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন মানে কি? চাপ দেওয়া, রাইট। কম্প্রেসড হওয়া মানে লেন্থ কি হওয়া, কমে যাওয়া, রাইট। তারপর হচ্ছে টেনশন। টেনশনটা কি? অপোজিট। দ্য কম্প্রেশন এটা টেনশন, তার মানে স্ট্রেস হওয়া, লম্বা হয়ে যাওয়া, বাইরের দিকে ফোর্স অ্যাপ্লাই করা, ঠিক আছে? এরপর আছে শেয়ার। দেখো এখানে ডায়াগ্রামগুলো দেওয়াই আছে। শেয়ার মানে কি করা, আমরা চাপি না এগুলো, মানে যেমন কাপড় যেমন ধোয়ার পরে কি হয়, চিপে ফেলি, সেই রকম আর কি। যে তাহলে এখানে আছে টেনশন, শেয়ার, তারপর টরশন, ঠিক আছে? টরশন অ্যান্ড বেন্ডিং। বেন্ডিং মানে হচ্ছে বেন্ড করা, মানে মাঝখানে প্রেসার যদি আমরা দিই তাহলে দুই পাশে কি হয়ে যাবে, এদিকে ধরো এদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, বাইরের দিক থেকে দুই সাইড থেকে দুই ধরনের ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এটা ভিতরের দিকে কি হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে, মানে বেঁকে যাবে, হ্যাঁ ভিতরে। তাহলে এটা হচ্ছে কি, যে এই পাঁচটা ধরনের আমরা পরিবর্তন দেখতে পাই যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি। ইট ডিপেন্ডস অন টাইপস অফ ফোর্সেস উই উইল অ্যাপ্লাই, রাইট? তাহলে আমরা দেখো প্রথমেই যে জিনিসটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। তাহলে আমরা অনেক সময় এই টার্মটা খুব ব্যবহার করি, যে স্ট্রেস, যে এত স্ট্রেস নিতে পারবো না, অথবা ইট ইজ টু মাচ স্ট্রেস। তাহলে এটাকে কি বলা হয়? প্রেশার। প্রেশার, অনেক প্রেশার মনে হয়, তাই না? তাহলে প্রেশার মনে হয়। তাহলে প্রেশার আর স্ট্রেস অনেকটা কি সেম কাইন্ড, একই রকম, এবং এদের ইউনিটও সেম, রাইট? তাহলে আমরা ডেফিনেশনটা একটু দেখি, যে টেনসাইল স্ট্রেস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড টু এ ম্যাটেরিয়াল ডিভাইডেড বাই দ্য ম্যাটেরিয়ালস ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমরা এরিয়াতে ডিভাইড করতেছি কাকে? ফোর্সটাকে। টেনসাইল স্ট্রেস ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড এবং ডিভাইডেড বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া, মানে ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করতেছি। আমরা কিন্তু ফোর্সের ডেফিনেশন জানি, এটা অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ফোর্স ইকুয়ালস কি বলো তো? অথবা প্রেশার ইকুয়ালস কি? প্রেশার ইকুয়ালস কি বল, মনে আছে? অ্যাপ্লাইড ফোর্স মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাই হচ্ছে কি প্রেশার, রাইট? তাহলে ফোর্সের ইউনিট কি? প্রেশারের ইউনিট কি বলা যায়? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের ইউনিট ডিভাইডেড বাই এরিয়ার ইউনিট। ফোর্সের ইউনিট কি মনে আছে? আমরা যে ফোর্স অ্যাপ্লাই করি সেটা কোন ইউনিটে মেজার করি, বা আমাদের ওয়েটটা কি এক ধরনের ফোর্স, তাই না? তাহলে ওয়েটের ইউনিট কি? আমরা যে ওয়েট মেজার করি এটা কোন ইউনিটে মেজার করি? এটা হচ্ছে নিউটন। ওকে, তাহলে নিউটন বাই, হ্যাঁ, মিটার স্কয়ার। ভেরি গুড। দ্যাট মিনস আমরা নোট অ্যাকচুয়ালি সিম্বল দিয়ে লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার। আর অনেক সময় যদি আমরা
এটাকে উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, নিউটন -2, ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার। এখন দেখো টেনশিয়াল স্ট্রেস যেটা, সেটাও অ্যাকচুয়ালি কি, আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখব। দেখ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি, এটাকে কি বলা হয়, সিম্বলটাকে, এটাকে এই সিম্বলটাকে কি বলা হয়, সিগমা, তাই না? তাহলে সিগমা, সিগমা ইকুয়ালস কি লেখা যায়, তাহলে সিগমা ইকুয়ালস ফোর্স বাই এ নট, মানে হচ্ছে এরিয়া। ভেরি গুড। তাহলে এ একই জিনিস, যদি আমরা ফোর্স না লিখে এফ বাই এও লিখতে পারি, ঠিক আছে, ফোর্স বাই এ। তাহলে এফ ফর ফোর্স, এ ফর এ। তাহলে প্রেশারের সাথে এটার ডিফারেন্সটা কি আছে, আমরা প্রেশারও তো লিখলাম, প্রেশারের ফর্মুলাও কি ছিল, এফ বাই এ। তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ ওটা হচ্ছে টোটাল এরিয়া, ঠিক আছে, এই ডিফারেন্স এইটুকুই। তাহলে সিগমা ইকুয়ালস এফ বাই এ, এটাকে বলা হচ্ছে স্ট্রেস। ওকে, তাহলে দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফর স্ট্রেস। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস দেন? যদি বের করতে বলা হয়, ফোর্স দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, জাস্ট এখানে ফোর্সের জায়গায় কি বসাবো, ফোর্স ইন নিউটন, অবশ্যই নিউটনে, যদি নিউটন না থাকে তাহলে নিউটনে কনভার্ট করে নিতে হবে। আর এরিয়া মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার যদি না থাকে, যদি সেন্টিমিটার স্কোয়ার থাকে তাহলে কি করতে হবে, মিটার স্কোয়ারে নিতে হবে। তাহলে ইউনিটটা আমরা এসআই ইউনিটে নেব, তাহলে সেটা আসবে কত, নিউটন পার মিটার স্কোয়ার, রাইট, নিউটন পার মিটার স্কোয়ার। স্ল্যাশ দিয়েও লেখা যায়, তখন মাইনাস সাইনটা হবে না, ঠিক আছে। এখন দেখো নিউটন পার মিটার স্কোয়ারকে আবার কি করা যায়, কি লেখা যায়, এটা আর একটা ইউনিটের সমান, ইকুইভ্যালেন্ট টু অ্যানাদার ইউনিট। এটার নাম কি, যেমন প্রেশার, যখন প্রেশার বের করতেছি আমরা প্রেশারের অ্যাকচুয়াল ফর্মুলাটা ফাইনালি কি লিখি, নিউটন পার মিটার স্কোয়ার তো লিখি, ঠিক আছে, এর আর একটা ইউনিট আছে প্রেশারের, সেম জিনিসই, এটাকেই বলা হয় প্যাসকেল, অর এটাকে সংক্ষেপে পিএ লেখা হয়। ওকে, তাহলে প্যাসকেল। তাহলে আমরা ইচ্ছা করলে সিগমার ইউনিটও কি লিখতে পারি, প্যাসকেল লিখতে পারি না, সেম ইউনিটই তো, অর প্যাসকেল। ওকে, আসো টেনশিয়াল স্ট্রেন, ইজ ইট ক্লিয়ার, স্ট্রেস, তাহলে স্ট্রেস এবং প্রেশার দুটো কি একই ইউনিটে মেজার করা হয়, এখানে শুধু ক্রস সেকশনাল এরিয়া আর ওখানে এরিয়া, এই ডিফারেন্সটুকু। স্ট্রেন অনেক সময় আমরা শুধু স্ট্রেনও লিখি, টেনশিয়াল স্ট্রেন অ্যাকচুয়ালি, টেনশিয়াল স্ট্রেন কাকে বলে, টেনশিয়াল স্ট্রেন ইজ দ্য deformation of displacement of material that results from an applied stress. অ্যাকচুয়ালি তুমি যদি আরেকভাবে এটাকে ডিফাইন করতে চাও, যদি এটা খুব কঠিন লাগে, তাহলে না, চেঞ্জ ইন লেন্থ, তাই না, আমরা কি করছি, লেন্থটাকে লম্বা করছি, ঠিক আছে, যেমন এই যে এটা, এই যে কতটুকু
এক্সটেনশন হলো ডেল এল। তাহলে অরিজিনাল লেন্থ কত ছিল? এল নট, ঠিক আছে। তারপর লম্বা হওয়ার পরে কত হলো? এই পর্যন্ত কত হলো? হ্যাঁ, মনে রাখবে এটা হচ্ছে পুরোটা, এটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করার পরে, এই যে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তার ফোর্স অ্যাপ্লাই করার পরে এটা লেন্থ কত হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার তাহলে স্ট্রেস হওয়ার পরে লেন্থ হচ্ছে এল, আর অরিজিনাল লেন্থ যখন নর্মাল অবস্থায় ছিল তখন লেন্থ কত ছিল? এল নট। তাহলে আমার কতটুকু বাড়লো? এল মাইনাস এল নট। তাহলে সেটা কার সমান? আমরা ধরে নিচ্ছি ডেল এল। বুঝছো তো? ইচ্ছা করলে তুমি ওইটুকুও রাখতে পারো, এল মাইনাস এল নট। এটা হচ্ছে মানে এক্সটেনশন বলতে পারো, অথবা ইনক্রিজ ইন লেন্থ, ঠিক আছে, যেটাই বলো না কেন। আর ক্রস সেকশনাল এরিয়া কি? এ নট, এ নট। আর অরিজিনাল লেন্থ হচ্ছে এল নট, এটা আমাদের ফর্মুলাতে লাগবে। তাহলে আমরা বলতে পারি যে টেনসাইল স্ট্রেন ইজ দ্য কি? চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তাহলে এইটুকু লিখলেও হবে, ঠিক আছে, যদি এটা মনে না থাকে। ডেফিনেশন তোমার মতো করে দিব, আর দিতে পারো। তাহলে ইনক্রিজ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ওকে, অ্যাপসাইলন এর সিম্বলটা কি? স্ট্রেনের সিম্বল কি? অ্যাপসাইলন বলে এটাকে, ঠিক আছে। ইকুয়াল এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট, অরিজিনাল লেন্থ। ওকে, তাহলে অর এটা ইকুয়ালস আবার লেখা যায়, তুমি ইচ্ছা করলে এল মাইনাস এল নট আমরা আবার দেখিয়েছি ওখানে কতটুকু? ডেল এল, তাই না? তাহলে আমরা ইচ্ছা, হ্যাঁ, তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল নট, এটা ইচ্ছা করলে লেখা যায়, ঠিক আছে, ফর্মুলাটা। তাহলে এখানে এল ওখানে বলে দেওয়া আছে আর কি। অ্যাপসাইলন হচ্ছে স্ট্রেইন, এল হচ্ছে লেন্থ আফটার লোড ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে। এটা মিলিমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ডিপেন্ডস, ঠিক আছে। এল নট হচ্ছে অরিজিনাল লেন্থ ইন মিলিমিটার। তো সেক্ষেত্রে হয় কি, মিলিমিটার মিলিমিটার ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার আর এটা কনভার্ট করার দরকার নেই। লেন্থ থেকে তো লেন্থ মাইনাস করছি, তাহলে এখানেও মিলিমিটার আসবে ইউনিট, এটাও কি আসবে? মিলিমিটার আসবে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর ইউনিট থাকবে না, ঠিক আছে। আবার কনভার্ট করতে গেলে কি করতে হবে? এসআই ইউনিটে কনভার্ট করতে হবে, এটাকে মিটারে নিতে হবে। আলটিমেট রেজাল্ট কি আসবে? সেম সেম রেজাল্ট পাবা, ঠিক আছে। তাহলে উই নিড নট টু চেঞ্জ দ্য ইউনিট ইন দিস কেস। যেটাই থাক না কেন, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারই লিখবা, মিলিমিটার থাকলে মিলিমিটার, মিটার থাকলে মিটার, আলটিমেটলি ইউনিটগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে স্ট্রেন পাচ্ছি আমরা, তাই না? তাহলে স্ট্রেনের ইউনিট কি? ইউনিট অফ স্ট্রেন কি হবে? বলো, এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট, এটাই তো স্ট্রেন। তাহলে এখানে কি আসবে? মিলিমিটার, ধরলাম মিলিমিটার, ডিভাইডেড বাই কি আসবে? মিলিমিটার, তাহলে দুটোই কি হয়ে যাবে? এখানে একটা নাম্বার থাকবে, ঠিক আছে, যেটাই থাক না কেন, 1 থাক, অর্থাৎ ধরলাম 5/1, রাইট? তাহলে কি হবে? 5ই হবে, তাহলে স্ট্রেন 5। ইউনিট থাকবে? তাহলে স্ট্রেন হ্যাজ নো ইউনিট। ওকে, তাহলে বলো দেখি স্ট্রেসের ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। আর স্ট্রেনের
ইউনিট নেই। গুড। ইয়াং মডুলাস সম্বন্ধে ধারণা আছে? হোয়াট ইজ ইয়াং মডুলাস? ইয়াং মডুলাস নাম শুনেছো কখনো? ইয়াং, হ্যাঁ, পড়ার কথা আর কি। আচ্ছা, আমি ইয়াং মডুলাস একটু বলে দিই আর কি। তাহলে এখানে কি পেলা? স্ট্রেস পেয়েছো, স্ট্রেন পেয়েছো, তাই না? ইয়াং মডুলাস ইজ দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। এটা অনেক সময় লাগবে তোমাদের, এটা একটু জেনে রাখো আর কি। হচ্ছে ইয়াং মডুলাস। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য ratio of stress and strain. তাহলে অনেক, এটাকে আমরা সাধারণত লিখি ই দিয়ে, ই ইকুয়ালস, আমার মনে আছে ইয়ে স্ট্রেসের সিম্বল কি ছিল? না, স্ট্রেস লিখছো না? সিগমা, সিগমা, রাইট। তাহলে সিগমা ডিভাইডেড বাই অ্যাপসিলন, এটা হচ্ছে ইয়াং মডুলাস। ই ফর এ, ইয়াং মডুলাস। সিগমা ফর স্ট্রেস আর অ্যাপসিলন হচ্ছে স্ট্রেন। তাহলে ইয়াং মডুলাস ইজ দ্য ratio of stress and strain. What is the unit of young modulus then? young modulus এর দেখো সিগমার ইয়ে কি ছিল, স্ট্রেসের ইউনিট কি ছিল? নিউটন পার মিটার স্কয়ার। বারবার ভুল করছো, নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এন এম ইনভার্স 2 ডিভাইডেড বাই নো ইউনিট, রাইট, নো ইউনিট। তাহলে কি হবে? এটাতে ইউনিটই নেই, তাহলে এটাই হবে, তাই না? তাহলে নিউটন পার মিটার স্কয়ার, ইয়াং মডুলাসের ইউনিটও নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো, যদি আমরা একটা গ্রাফ প্লট করি, ঠিক আছে, তাহলে এটা যদি স্ট্রেস ওয়াই অ্যাক্সিসে যদি স্ট্রেস দিই আর এদিকে যদি স্ট্রেন দিই, ধরো গ্রাফটা এরকম পেলাম আর কি। তাহলে ইয়াং মডুলাস ইকুয়ালস কিভাবে বের করবা? হাউ ক্যান ইউ ক্যালকুলেট ইয়াং মডুলাস? আরে এদিকে তো ভ্যালু আছে, ধরো এটা 5, এটা 10, ওকে, 15, এটা 0, 0, 2, 4, 6, লাইক দিস। তাহলে আমি ধরো 4, যখন স্ট্রেন 4 তখন ইয়াং মডুলাস বের করব, অথবা যে কোনো এখানে যে কোনো একটা পয়েন্ট বলা হলো যে এখানে তোমার ইয়াং মডুলাস বের করো, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই পয়েন্ট থেকে যে কোনো জায়গায়, ধরো যেহেতু এখানে ভ্যালু আছে, তাহলে এখান থেকে একটা লাইন টানবো, এদিকে একটা প্যারালাল লাইন টানবো, ঠিক আছে।
তাহলে ইয়াং মডুলাস ইকুয়ালস কি হবে স্ট্রেস বাই স্ট্রেইন। তার মানে আমরা গ্রেডিয়েন্ট নেব। গ্রেডিয়েন্ট মানে বোঝো তো ওয়াই অ্যাক্সিসের ভ্যালু বাই এক্স অ্যাক্সিসের ভ্যালু, মানে y2 - y1 বাই x2 - x1, রাইট? y2 - y1 ডিভাইডেড বাই x1। তাহলে এখানে y2 কত ধরলাম 12, রাইট? তাহলে 12 মাইনাস y1 হচ্ছে 0 ডিভাইড বাই x2 কত আসছে, আচ্ছা ধরলাম 4ই ধরলাম, তাহলে 4 মাইনাস x1 0। 12 এটার ইউনিট কি ছিল স্ট্রেসের ইউনিট, রাইট? ভেরি গুড, নিউটন পার মিটার স্কয়ার। এটা আমরা সবার শেষে দিই ডিভাইড বাই 4। তাহলে 4 তে ইয়ে করলে কাটাকাটি করলে কত হয় 3। তাহলে 3 গুড 3 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ইয়াং মডুলাস হচ্ছে 3 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা গ্রাফিক্যাল মেথড থেকে ইয়াং মডুলাস বের করতে পারি। ওকে, দেন আমরা নেক্সট টপিকে যাই, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, যেটা আমি অলরেডি একটু দেখিয়েছি। অর কিসের জন্য এটা ইয়াং মডুলাস, ঠিক আছে? সেম গ্রাফ তুমি ইউজ করবে কোথায়, আমি কয়েকটা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো দেখানোর জন্য, ঠিক আছে? তাহলে স্ট্রেস স্ট্রেইন কার্ভটা কিরকম হবে, স্ট্রেস থাকে কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে স্ট্রেইন। হ্যাঁ গুড। তাহলে দেখো এটা একটা গ্রাফ, স্ট্রেট লাইন এই পর্যন্ত স্ট্রেট লাইন এসেছে, তারপর কি হয়ে গেছে, এটা কার্ভ হয়ে গেছে, তাই না? কার্ভ হয়ে এটা একদম নিচের দিকে চলে, এটা আবার দেখো এটা হাইস্ট পজিশন, তারপরে এবার কোথায় চলে আসছে, নিচের দিকে আসছে, ঠিক আছে? তুমি যদি এটা একটা লাইন টানো তাহলে দেখো এটা নিচে আসছে। তাহলে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম এটা। তাহলে দ্য ভ্যালুজ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন ডিটারমাইন্ড ফ্রম দ্য টেনসাইল টেস্ট ক্যান বি প্লটেড অ্যাজ এ স্ট্রেস স্ট্রেইন কার্ভ অ্যাজ শোন বিলো। তাহলে এখান থেকে আমরা পাবো এই জিনিসগুলো। দেয়ার আর সেভারাল পয়েন্টস অফ ইন্টারেস্ট ইন দ্য ডায়াগ্রাম অ্যাবভ। তাহলে এই ডায়াগ্রাম থেকে কিছু আমরা পয়েন্ট পাবো, যে পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের জন্য লাগবে কাজে। ফার্স্ট পয়েন্টটা কি আমি দিয়েছি পি। পিটা কি ছিল, একদম দেখো স্ট্রেট লাইন, রাইট? তাহলে দিস ইজ দ্য প্রপোর্শনালিটি লিমিট which represents the maximum value of stress at which the stress strain curve is linear. linear মানে স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে কি প্রপোর্শনালিটি লিমিট পি। ওকে, মনে রাখবা এটা প্রপোর্শনালিটি লিমিট। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম কি ভ্যালু অফ স্ট্রেস, এদিকে স্ট্রেস না, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস যে পর্যন্ত এই লাইনটা কি থাকবে, স্ট্রেট থাকবে। দ্যাট মিন্স তুমি এখানে যেখানেই রেশিও বের করো না কেন এটা কনস্ট্যান্ট পাবা। দ্যাট ইজ আমি যে ওখানে দেখিয়েছি ইয়াং মডুলাস, ইয়াং মডুলাসটা কনস্ট্যান্ট থাকবে আপ টু পি পর্যন্ত। ওকে, পি পর্যন্ত। তারপরে আসো পরের পয়েন্টটা কি আছে, ই। ই ফর ইলাস্টিক লিমিট। গুড। তাহলে ইলাস্টিক লিমিট, this is the elastic limit which represents the maximum value of stress at which there is no permanent set, ঠিক আছে? Even though the curve is not linear between the proportionality limit and the elastic limit, the material is still elastic in this region, and if the load is removed at or below this point, the specimen will return to its original length. That is, এটা কিন্তু একটা জিনিস মনে রাখবা যে পি পর্যন্ত নর্মালি যদি তুমি স্ট্রেস করো, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করো, ইট উইল বি এক্সটেন্ডেড। আবার যদি ইফ ইউ রিমুভ দ্য ফোর্স দেন ইট উইল কাম ব্যাক টু ইটস অরিজিনাল শেপ, আবার আগের শেপে ফিরে আসবে, ঠিক আছে? তারপরে ই হচ্ছে একটু কার্ভ, ই থেকে পি থেকে ওয়াই এর মধ্যে ই, তাহলে একটু কার্ভ, কিন্তু এখানেও যে জিনিসটা হবে
যে কার্ভ হলেও যদিও এটা প্রপোর্শনাল হবে না, কিন্তু এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করো আপ টু ই পর্যন্ত, তাহলে ইট উইল still it will behave like a elastic body, right? That is, যদি force apply করো it will be extended, যদি if you remove the force it will come back to its original shape again, ঠিক আছে? আবার আগের শেপে এটা ফিরে আসবে, বা তুমি সেম লেন্থে আবার ফিরে আসবে, লেন্থটা পরিবর্তন হবে না। তাহলে এটাই হচ্ছে কি ইলাস্টিক লিমিট। আচ্ছা, নেক্সট কি আছে? ওয়াই, ওয়াই ফর yield point। Why? This is the yield point which represents the value of stress above which the strain will begin to increase rapidly. This stress at the yield point is called the yield strength. Okay. For materials without a well-defined yield point, it is typically defined using the 0.2% offset method, in which a line parallel to the linear proportion of the curve is drawn that intersect the x-axis at a strain value of 0.002. এবং সবচেয়ে বড় কথা যেটা, এই ওয়াইটাকে বলা হচ্ছে কি yield point, ঠিক আছে? তোমাদের হয়তো বা এরকম ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে, অথবা বলা হবে একটা ডায়াগ্রাম প্লট করে, হ্যাঁ একটা প্লট করে স্ট্রেস স্ট্রেন কার্ভ প্লট করে ওখানে পিই বা প্রপোর্শনালিটি লিমিট, ইলাস্টিক লিমিট, yield পয়েন্ট, আলটিমেট স্ট্রেস এগুলো দেখাও, ঠিক আছে? তখন তোমাকে দেখাইতে হবে। তাহলে ল্যাব তো অবশ্যই আছে, কিন্তু আমরা ল্যাব এখন করাবো না, তোমাদের তো ল্যাব আছে না, তোমাদের ল্যাব নেই। বাট যেটা তুমি জানতে চাচ্ছ যে ল্যাব আছে কিনা, এখানে নেই, বাট ল্যাব করা যায়, এটা ল্যাব ওয়ার্ক অবশ্যই আছে। তাহলে yield পয়েন্ট কি হলো? যে ম্যাক্সিমাম স্ট্রেস, এটা একটা পয়েন্ট যেটার উপরে কি হবে, হঠাৎ করে কি হয়ে যাবে, স্ট্রেনটা র্যাপিডলি ইনক্রিজ করবে। বিকজ স্ট্রেস বা স্ট্রেনটা কি হচ্ছে, দেখো এই যে স্ট্রেন বেড়ে যাচ্ছে, স্ট্রেন তো এদিকে এক্স অ্যাক্সিস, তাই না? yield পয়েন্টের পরে স্ট্রেন হঠাৎ করে বেড়ে যাবে, দ্যাট মিনস এটা প্লাস্টিক্যালি ডিফর্ম হবে। প্লাস্টিক্যালি ডিফর্ম মানে বোঝো, স্ট্রেস লম্বা হয়ে যাওয়া, যেমন ইলাস্টিক আছে না, ইলাস্টিক ব্যান্ড, ইলাস্টিক ব্যান্ডটাকে তুমি যদি লম্বা করো, তাহলে একটা সময় গিয়ে কি হবে, শুরুতে কি হবে, এটা লম্বা হলে ছেড়ে দিলে আবার আগের পজিশনে ফিরে আসবে, তারপর আরও যদি একটু টানো তাহলে কি হবে, হয়তো তখনও ফিরে আসবে, হয়তো ইলাস্টিক লিমিট পর্যন্ত যাবে। আরও যদি ইয়ে করো তাহলে একটা সময় কি হয়ে যাবে, একবারে লম্বা হয়ে যাবে, আর আগের পজিশনে ফিরে আসবে না। তাহলে এটাকে বলা হয় প্লাস্টিক্যালি ডিফর্ম করো। তাহলে ওয়াই এর পরে কি হবে, প্লাস্টিক্যালি ডিফর্ম হয়ে যাবে, পার্মানেন্টলি স্ট্রেস হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ দ্য yield পয়েন্ট। আর ইউটাকে কি বলা হচ্ছে, দিস পয়েন্ট corresponds to the ultimate strength, which is the maximum value of stress on the stress strain diagram. The ultimate strength is also referred to as the tensile strength. After reaching the ultimate stress, specimen of ductile materials will exhibit necking, মানে এটা কি হবে, হয় ফেটে যাবে, না হলে এটার পরে আর কি আলটিমেট স্ট্রেংথের পরে কি হয়ে যাবে, ফেটে যাবে অথবা ভেঙে যাবে, বেঁকে যাবে, ঠিক আছে? সামথিং লাইক দ্যাট, স্ক্র্যাচ, মানে মোট কথা এরপরে কি করবে, আর আগের পজিশনটা সে ধরে রাখতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা শেপ চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে এইটা হচ্ছে আলটিমেট কি স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ। ওকে, এরপরে এটা হবে ফেটে যাবে, ফেটে যাবে অথবা ভেঙে যাবে।
কি ফ্যান লাগছে? আমি কমাই দিতে বলি। এসিটা একটু কমাই দেবো। আচ্ছা দেখো এফ পয়েন্টটা মনে আছে? তাহলে এফটা আমরা জানবো। দেখো এফ অলরেডি দেওয়া আছে, এটা দিস দ্য লাস্ট পয়েন্ট। ওকে, এফ এর পরে কি হয়ে যাবে? এফ পয়েন্টে যাওয়ার পরে এফটার নাম কি? ফ্র্যাকচার পয়েন্ট, ব্রেক পয়েন্ট, রাইট। তাহলে এটাকে বলা হয় ফ্র্যাকচার পয়েন্ট। কত দিয়েছো? কত দিয়েছো? 30। তারপর ওখানে যাচ্ছে। This is the fracture point or the break point, which is the point at which the material fails and separates into two pieces. একদম ভেঙে যাবে। This is the এই জন্য নামটাই কি? ফ্র্যাকচার পয়েন্ট। তার মানে এরপরে কি হয়ে যাবে? এটা ভেঙে যাবে, এই পয়েন্টে যাওয়ার পরে ভেঙে যাবে। ঠিক আছে? তাহলে দিজ আর দ্য পয়েন্টস, তাই না? যে আমাদের বিশেষ করে যে ম্যাটেরিয়ালগুলো ডাকটাইল অথবা ম্যালিয়েবল, জানো ম্যালিয়েবল কোনগুলো? যেগুলোকে মানে ফোর্স অ্যাপ্লাই করলে কি করা যায়? লম্বা করা যায়, স্ট্রেচ করা যায়। যেমন তোমার আয়রন, আয়রন কি ধরনের ম্যাটেরিয়াল? খুব সহজে ভেঙে যায় নাকি সহজে ভেঙে যায় না? সফট মেটাল না কি হার্ড মেটাল? দুটো জিনিস আছে, একটা হচ্ছে সফট, একটা হার্ড। সফট না হার্ড? লোহার জন্য হার্ড মেটাল? আচ্ছা, অ্যাকচুয়ালি আয়রন একটা কি সফট মেটাল। কেন সফট মেটাল? এটাকে ভেঙে কি করা যায়, মানে পিটায় কি করা যায়? বিভিন্ন শেপ দেওয়া যায়, তাহলে ভেঙে যায় না। তাহলে যেসব মেটালকে কি করা যায়? ফোর্স অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়, তাদেরকে কি বলে? সফট মেটাল বলে। ঠিক আছে? আর হার্ড মেটাল সেগুলো যেগুলোকে বিভিন্ন মানে ব্রিটেল বলা হয় ওগুলো। যে তুমি যদি হ্যামারিং করো অথবা মানে আঘাত করো, তাহলে এটা সহজে কী হবে? ফেটে যাবে অথবা ভেঙে যাবে। বাট আয়রন সহজে হয় না। আয়রনের অনেক, আমরা তো ম্যাক্সিমাম অনেক ইউজ আয়রনের, তাই না? আমাদের লাইফে অনেক কাজে আয়রনকে কাজে লাগে, অ্যাজ ইট ইজ সফট মেটাল। আচ্ছা দেখো, ওটার সাথে রিলেটেড এই জিনিসটা স্ট্রেন এনার্জি। তাহলে স্ট্রেন এনার্জিটা কাকে বলে? Is defined as the energy stored in the body due to deformation. Okay, the strain energy per unit volume is known as strain energy density, and the area under the force extension curve towards the point of deformation. When the applied force is released, the whole system returns to its original shape. It is usually denoted by U. তাহলে স্ট্রেন এনার্জিকে আমরা কিভাবে ইয়ে করি, কোন সিম্বল দিয়ে লিখি? ইউ, তাই না? ইউ। এবং এটা একটা ইকুয়েশন আছে, দেখো স্ট্রেন এনার্জি কার্ভটা দেখো, তাহলে এটা ডিফ্লেকশন। ঠিক আছে?
ফর দ্য অ্যাপ্লাইড ফোর্স, আর এদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এদিকে দ্যাট মিনস লোড। তুমি যদি একটা লোড দাও অথবা ফোর্স অ্যাপ্লাই করো, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আমরা এই কার্ভটা দেখেছি এর আগেও, ঠিক আছে। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, মানে একটা লিমিট পর্যন্ত তোমার স্ট্রেট যাবে, তারপরে কি হবে, ভেঙে যাবে, আলটিমেটলি ভেঙে যাবে। মানে প্রথমে ডিফর্মেশন হবে, ডিফর্মেশন মানে হচ্ছে এক্সটেন্ডেড হবে, তারপরে ভেঙে যাবে, আস্তে আস্তে ভেঙে যাবে। আর এদিকে হচ্ছে ডিফ্লেকশন ধরলাম আমরা, এর আগে স্ট্রেন ধরেছি, এখানে ডিফ্লেকশন ধরলাম। তাহলে স্ট্রেন এনার্জি হচ্ছে দিস ইজ দ্য এরিয়া, রাইট। তাহলে যদি ডিফ্লেকশন ধরি দ্যাট মিনস ডিস্টেন্স, হ্যাঁ, বা এক্সটেনশনও বলতে পারবো আর কি, আর এদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে যদি এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিই আমরা, তাহলে কি পাবো, স্ট্রেন এনার্জি। তাহলে স্ট্রেন এনার্জি দেখো এখানে, স্ট্রেন এনার্জি ফর্মুলাটা কি, ইউ ইকুয়ালস এফ ইন্টু সিগমা বাই 2, দ্যাট মিনস ফোর্স ইন্টু স্ট্রেস ডিভাইডেড বাই 2, হোয়ার সিগমা ইজ দ্য কম্প্রেশন। যদি আমরা কম্প্রেস করি অথবা অনেক সময় স্ট্রেসও করি, ঠিক আছে, তাহলে স্ট্রেসও করতে পারি। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে দেখো আমরা একটা ম্যাথ করব শুধু আজকে এখান থেকে। তাহলে ফোর্স অ্যাপ্লাইড ফোর্স, তাহলে when stress sigma is proportional to the strain epsilon, the strain energy formula is given by U equals half V sigma E। হ্যাঁ, এটাও লেখা যায়। তাহলে দুটো ফর্মুলা আছে, তাহলে V দিয়ে একটা হচ্ছে F দিয়ে, F sigma বাই হাফ। তাহলে দেখো রিগার্ডিং ইয়াংস মডুলাস এখানে আসছে E,